নমস্কার সকলকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটি হলো আলিপুরদুয়ার লোকসভা। একেবারে 24-এর মহারণ, কার দখলের সিংহাসন, আর এই বিষয় নিয়েই আজকের এই মেগা ডিবেট। এই মুহূর্তে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে একেবারে ট্রাইব টিভি বাংলার পর্দায়। আর আজ যে বিষয় নিয়ে আলোচনা হবে তা আপনারা সকলেই জানেন, তার কারণ লোকসভা নির্বাচন একেবারে অতীব আসন্ন। আর সেই আসন্নতার দিকেই যত ধেয়ে যাচ্ছে সকল মানুষ, সকল দল, ততই বাড়ছে স্লোগানের ঝড়। আর প্রত্যেককে 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ, তার কারণ লোকসভা ভোট অতীব আসন্ন। আর এই সেগমেন্টে একেবারে প্রথমেই সকল যারা আছেন এখানে প্রতিনিধি সমস্ত দলের, তাদের প্রত্যেকের সঙ্গে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিজেপির পক্ষ থেকে মাননীয় জয়ন্ত রায়, সহসভাপতি আলিপুরদুয়ার জেলা বিজেপি। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রাজু ব্যানার্জি, সিপিআইএম জেলা কমিটির সদস্য। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় ভাস্কর মজুমদার, সাধারণ সম্পাদক আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই ট্রাইব টিভি বাংলা। এরা জোরে হাততালি হবে সকলের জন্য। এবার একেবারে যে বিষয় নিয়ে একেবারে কথা তুলবো, প্রথমেই লোকসভা নির্বাচনের ইস্যু কি তৃণমূলের থেকে দুর্নীতি আর বিজেপির থেকে রাম মন্দির। আমি প্রথম সবাইকে 2 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো একেবারে বিজেপিকে। বলুন। রাম মন্দির একটা অবশ্যই ইস্যু। মানুষের যে ভক্তি শ্রদ্ধা যেভাবে ঢল নেমেছিল, আমি 2 দিন আগে ঘুরে এলাম, একদিনে প্রায় 8 লক্ষ 10 লক্ষ মানুষ সেটা দর্শন করতে যাচ্ছে। তো ভারতবর্ষের সবাই পাগল না, যারা বিরোধিতা করেছিল তারা বিষয়টা আলাদা। বিষয়টা হচ্ছে ভারতবর্ষের বুকে এই মুহূর্তে অপ্রতিরোধ্য এবং বিজেপির বিকল্প কোনো রাজনৈতিক দল নেই। তাই এবার 400 পার। বাংলা থেকে অনেক লাফালাফি বা বাংলার যারা তৃণমূল কংগ্রেস সহ যারা বলছেন যে ভোটের দাবি করছেন, তারা কোনোদিন পশ্চিমবাংলার বাইরে তাদের অবস্থান নেই। তো মমতা ব্যানার্জি চাইলে এই জন্ম কেন, আরও 2-3 জন্ম ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবেন না। 42টা আসন নিয়ে কোনোদিন প্রধানমন্ত্রী হওয়া যায় না। আর সেখানে বিজেপি অলরেডি 35টা আসনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের সন্দেশখালীর ঘটনায় যে ন্যাক্কারজনক ঘটনা, যে শক হুন মোগল পাঠানদের যুগ আমরা দেখতে পাচ্ছি, যে ইংরেজরাও হয়তো এত নোংরামিটা এই ভারতবর্ষের বুকে করেনি, যেটা তৃণমূল কংগ্রেসের নেতারা রাতের বেলা পিঠে বানানো, সুন্দরী মহিলাদেরকে পছন্দ করে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে 2-3 দিন রেখে দেওয়া, এই ধরনের বর্বরচিত ন্যাক্কারজনক ঘটনা থেকে আরম্ভ করে চাল চুরি, ডাল চুরি থেকে আরম্ভ করে চাকরি চুরি থেকে আরম্ভ করে রাস্তার ধারে একটা অ্যাম্বুলেন্স পড়ে থাকে, পরিত্যক্ত অ্যাম্বুলেন্স, সেটার ইঞ্জিন পর্যন্ত চুরি। এমন কিছু নেই যেটা চুরি তৃণমূল কংগ্রেস করে নাই। এবং চোর 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 স্লোগানে পুরো পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসকে দেখলে মানুষ মনে মনে অথবা সামনে চোর বলছে। স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলার বুকে কোনোভাবেই কোনো অ্যাঙ্গেলেই ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রতিরোধের সামনে আসতে পারছে না। বিজেপি এইবার 400 পার, সেটা পরিষ্কার বলা আছে। এইবার 400 পার, কেন্দ্রে 400 আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপির সরকার হচ্ছে। কারণ কোভিড ভ্যাকসিন 220 ভ্যাকসিন, 220 কোটি ভ্যাকসিন সহকারে, এবং জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, কৃষকদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে আরম্ভ করে সাধারণ মানুষের জীবনযাত্রা সরলীকরণ থেকে আরম্ভ করে বিদেশে মানুষ ফেসে গেলে তাদের পরিত্রাতা হিসেবে নরেন্দ্র মোদী যেভাবে মানুষকে সাহায্য করছেন, এবং দেশের পরিকাঠামো, দেশের উন্নয়নে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে 5 নম্বরে নিয়ে আসার, যেটা 14, 15, 16 নম্বরে ছিল, সেখান থেকে নিয়ে এসেছেন। তো স্বাভাবিকভাবেই মানুষ দেখছেন যে নরেন্দ্র মোদী একমাত্র ভারতবর্ষের বিকল্প, এবং ভারতবর্ষ আগামী দিনে 3য় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে চায়, তার পরিকল্পনা করেছে, এবং সেটা মোদী সরকারের দ্বারাই সম্ভব। আজকে অর্থনৈতিক দিক থেকে বলুন, আজকে বলুন আপনারা সামরিক দিক থেকে, সর্বত্র ভারতবর্ষ 1 নম্বরে এগিয়ে যাচ্ছে, এবং বিশ্বের সব কয়টি দেশকে আজকে টেক্কা দিয়ে ভারত এগিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই 2024 ভারতীয় জনতা পার্টি বিজেপির জন্যই। 2024-এ বিজেপি ভারতবর্ষের বুকে ক্ষমতায় আসবে। পশ্চিমবাংলায় দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিবে। মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে, মানুষ এই দুর্নীতিকে আর সহ্য করতে পারছে না, মানুষ আর এই দুর্নীতিকে নিতে পারছে না। মানুষ চাইছে পরিত্রাণ, মানুষের মধ্যে পরিত্রাণ এবং ত্রাহি একটা আওয়াজ উঠেছে, এবং ভারতীয় জনতা পার্টি আগামী দিনে পশ্চিমবাংলা সহ এবং দেশের ক্ষমতাতেও আসছে।
বেশ, একেবারে বিজেপির কথোপকথন শুনলাম। এবার এক এক করে বামফ্রন্ট এবং তৃণমূল দুজনের কাছেই যাব। একেবারে যে বিষয় নিয়ে কথা হচ্ছিল, রাম মন্দির থেকে শুরু করে দুর্নীতি ইস্যু, আমরা শুনলাম বিজেপির পক্ষ থেকে তিনি কি বললেন। 2 মিনিট করে সবাইকে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। এবার একেবারে চলে যাব তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূল কংগ্রেস ঠিক এই বিষয়ে কি বলবে, বলুন। দেখুন, আমরা মানুষের কাজ করি, মানুষের জন্য কাজ করাটাই আমরা ভোটের ইস্যু বলে মনে করি। আলিপুরদুয়ার কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়ে আমরা ভোটে যাব যে সারা ভারতবর্ষের পার্সপেক্টিভে নয়, আলিপুরদুয়ারের পার্সপেক্টিভে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বিগত যে নির্বাচন হয়েছিল 2019 সালে, সেখানে আমাদের বর্তমান যিনি সাংসদ মাননীয় জন বার্লা, তিনি কি কি কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং একটা কাজও তিনি পালন করতে পারেননি, একটা প্রতিশ্রুতিও পালন করতে পারেননি। সেটাই হচ্ছে আমাদের মুখ্য ইস্যু। তিনি বলেছিলেন আমাদের আলিপুরদুয়ার লোকসভা কনস্টিটিউয়েন্সিতে তিনি একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করবেন। আমরা দেখিনি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হতে। আমরা তার মুখেই প্রতিশ্রুতি শুনেছিলাম যে আলিপুরদুয়ারে হাসিমারাতে এয়ারপোর্ট করবেন। রাজ্য সরকার সেখানে জমি দিতে রাজি আছে, তবুও সেই এয়ারপোর্ট চালুর ব্যাপারে তাকে উদ্যোগ নিতে দেখিনি। তিনি বলেছিলেন আলিপুরদুয়ারে পিজিআই ধাঁচের একটা হাসপাতাল করবেন। সাধারণ একটা হাসপাতালও তৈরি করতে পারেননি। মাঝে মাঝে তিনি একটি কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে রেল হাসপাতালের জায়গায় বা রেল অঞ্চলে একটা হাসপাতাল করবেন, সেটাও তিনি করে উঠতে পারেননি। জন বার্লার সার্বিক ব্যর্থতা, পাশাপাশিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যে কাজ করেছেন, সার্বিকভাবে রাজ্যের মানুষের জন্য এবং পাশাপাশি আমাদের জেলার জন্য, সেইটাই আমাদের ইস্যু হতে যাচ্ছে। যেমন ধরুন, চা বাগানের কথাই যদি বলা যায়, চা বাগানে 67 টাকা মজুরি ছিল, সেই মজুরি আজকে 200 টাকা পার হয়েছে। চা বাগানের শ্রমিকদের জমি দেওয়া হচ্ছে, জমির পাট্টা দেওয়া হচ্ছে এবং সেখানে যাতে তারা বাড়ি করতে পারেন তার জন্য তাদেরকে 1,20,000 টাকা করে দেওয়া হচ্ছে। প্রথম কিস্তি 60,000 টাকা অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তারপরে চা বাগানে ক্রেশ হাউস হচ্ছে, চা বাগানে হাসপাতাল হচ্ছে। যে চা বাগান নিয়ে বিগত দিনে কেউ ভাবেনি, সেই চা বাগানের মানুষদের জন্য আজকে মমতা ব্যানার্জি হাত উজাড় করে সাহায্য করছেন, কাজ করছেন। পাশাপাশিভাবে আমরা কেন্দ্রীয় সরকারে দেখেছি 2021-22 যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে 1,000 কোটি টাকা চা বাগানের জন্য বরাদ্দ হয়েছিল, তার 1 টাকাও পশ্চিমবাংলার কোনো চা বাগানে এসে পৌঁছয়নি। পাশাপাশি আপনারা দেখতে পাবেন যে জনপ্রতিনিধিরা এখানে মানুষের টাকা আটকে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন। মানুষ 100 দিনের কাজ করেছেন, তাদের টাকা যেন না পান তার জন্য বিজেপির এমএলএ, বিজেপির সাংসদরা চিঠি লিখছেন টাকা বন্ধ করবার জন্য। এটা সারা পৃথিবীতে কোথাও ঘটেনি, এই পশ্চিমবাংলায় ঘটেছে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই পশ্চিমবঙ্গ সরকার কি করেছে, আজকে যারা 100 দিনের কাজ করেছেন, রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, সেই সমস্ত মেহনতি মানুষের স্বার্থে তাদের টাকা গতকাল থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছেন। এটা রাজ্য সরকারের কোষাগার থেকে দিচ্ছে। মানুষ কোনো আন্দোলন করেনি, অথচ মানুষের নিত্য নৈমিত্তিক প্রয়োজন মেটাবার জন্য প্রত্যেক ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করেছেন। ওরা উজ্জ্বলা যোজনার কথা বলে, একবার গ্যাসের সিলিন্ডার দিয়ে আর কেউ গ্যাসের সিলিন্ডার পায়নি। আয়ুষ্মান যোজনার কথা বলে, আয়ুষ্মান যোজনার যে ক্রাইটেরিয়া সেট করেছে তাতে সাধারণ মানুষ সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আয়ুষ্মান যোজনার টাকা পাবে না। আর সন্দেশখালির কথা বলে, সন্দেশখালির থেকেও বড় ঘটনা মণিপুরে ঘটেছে, মণিপুরে কোনো তদন্ত হয়নি। সুতরাং পশ্চিমবাংলার মাটিতে আমার আপনার ঘরে যে শান্তি বিরাজ করে, সেটা পশ্চিমবাংলা বাদে ডাবল ইঞ্জিনের রাজ্যগুলোতে আমরা দেখতে পাই না। আমরা হাথরসের ঘটনা জানি উত্তরপ্রদেশে, আমরা জানি যে পশ্চিমবাংলার বাইরে সে সমস্ত রাজ্যে আজকে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে সেখানে বুলডোজার রাজ চালু হয়েছে। এবং ভারতবর্ষের বুকে আজকে এক নির্বাচন সারা দেশে যে নিয়ে আসতে চাচ্ছে, তার অভিপ্রায় হচ্ছে ভবিষ্যতে এক দেশ, এক নির্বাচন এবং এক পার্টি, এই দিকে যাচ্ছে। অর্থাৎ উত্তর কোরিয়া এবং চায়নার সাথে তার কোনো তফাৎ থাকবে না। সুতরাং গণতন্ত্রকে রক্ষা করতে পশ্চিমবাংলার মানুষ আশা করব যে গণতান্ত্রিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোকে রক্ষা করতে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াবেন। আমরা মানুষের পাশে কোভিডের সময়ে যখন মানুষ অভাবগ্রস্ত ছিলেন তখনও যেমন পাশে ছিলাম, আমরা প্রত্যেকটা মুহূর্তে পাশে আছি। সে ব্লাড ডোনেশন ক্যাম্পই হোক, তাছাড়া যে কোনো ধরনের কাজে আমরা মানুষের পাশে আছি। সুতরাং মানুষ যাদেরকে পান, মানুষ তাদের পক্ষেই থাকবেন, এই আশা আমরা করব। বেশ, একেবারে তৃণমূল কংগ্রেসের বার্তাও আপনাদেরকে শোনালাম, তারা কি বলছে বুঝতেই পাচ্ছেন। স্লোগানে স্লোগানে একেবারে চারিদিক ভরে গেছে। তার কারণ যখন তৃণমূল কংগ্রেস তার বক্তব্য রাখছে, তখন বিজেপি অপর দিক থেকে তাদের স্লোগান দিচ্ছে। বুঝতেই পারছেন যে লোকসভা নির্বাচনের আগে, প্রাককালে বা লোকসভা নির্বাচনের পরে কি হবে, তার আগে লোকসভা নির্বাচনের এই সময়তে প্রাককালে দাঁড়িয়ে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। এবার একেবারে চলে আসবো
বামফ্রন্টের কাছে। এই দুই বিষয় নিয়ে, দুর্নীতি এবং রাম মন্দির, এই দুই বিষয় নিয়ে চলে আসবো বামফ্রন্টের কাছে। আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বিজেপি এবং তৃণমূলের বক্তাদের আমি বক্তব্য শুনলাম। বিজেপি রাম মন্দির ইস্যু বলছেন, বিভিন্ন ইস্যু বলছেন। বিজেপির নেতৃত্বদের কাছে আমাদের প্রশ্ন, 2019-এ যখন লোকসভা নির্বাচনে বিজেপি আসন্ন হলেন, তখন তাদের প্রতিশ্রুতি ছিল কি? রাম মন্দির। ডেফিনেটলি রাম মন্দির ছিল, 370 ধারা ছিল, তার সঙ্গে যেটা ছিল সকলের জন্য কাজ, এবং এই ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য প্রতিটি লোকসভা কেন্দ্রে একটি করে হসপিটাল করবে, এবং 3টি লোকসভা কেন্দ্রকে সামনে রেখে তারা একটা এইমসের ধাঁচে হসপিটাল করবে। এবং এই সময়কালে দাঁড়িয়ে আমরা আলিপুরদুয়ার কেন্দ্র বা উত্তরবঙ্গে কোথাও দেখিনি। মাঝে মধ্যে বিজেপি আওয়াজ তুলছে যে উত্তরবঙ্গ বঞ্চিত। আমরা তাদের কাছে বলতে চাই, উত্তরবঙ্গের মানুষ 2019-এ দার্জিলিং থেকে শুরু করে উত্তর মালদা পর্যন্ত 7টি সিট দিলেন। বিজেপির প্রবক্তারা বলুক, তারা নেতৃত্বরা বলুক এখানে দাঁড়িয়ে, একটা কেন্দ্রীয় প্রকল্প উত্তরবঙ্গের মানুষের জন্য হয়েছে, জনকল্যাণে হয়েছে। তাহলে পিছিয়ে উত্তরবঙ্গকে রাখলেই 5 বছর কারা? দীর্ঘদিন বিগত সরকারের তারা যে কথাটা বলে সেখানে এখানে পিছিয়ে রয়েছে। উত্তরবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি নেই, উত্তরবঙ্গে কোনো কাজ হয় না। চা বলয়ের গল্পগুলি বলছিলেন, চা বলয় বিস্তীর্ণ আদিবাসী জনজাতি মানুষের ভোট নিয়ে গত লোকসভা নির্বাচনে বিজেপি গেলেন, পার্লামেন্টে পাঠালেন, মন্ত্রী হলেন। মন্ত্রী সে আদিবাসী মানুষ, যিনি চা বাগানের একজন শ্রমিক ছিলেন এক সময়কালে। তিনি এই চা বাগানের শ্রমিকদের জন্য কি করলেন, কি কাজ করলেন? উল্টো দিকে তৃণমূল বলছেন চা বাগানের শ্রমিকদের জন্য ঘর দিচ্ছেন। তাদেরকে বলে দিই, ওরা যারা উত্তর সুন্দরী প্রকল্পের মধ্যে চা বাগানটা তৈরি করেছে, সেখানে 5 লাখ টাকা একটা ঘরের জন্য ডিমান্ড, মানে তারা অ্যালার্ট করেছেন। আবার যখন চা বাগানের শ্রমিকদের জন্য সরাসরি ঘর দিচ্ছেন, সেখানে 1,20,000 টাকা ডিমান্ড দিচ্ছে। এই বৈষম্য কেন? কন্ট্রাক্টরদের বিনিময়ে যখন চা সুন্দরী প্রকল্প তৈরি হচ্ছে তখন 5 লাখ টাকা, আর সরাসরি অ্যাকাউন্টে যখন দেওয়া হচ্ছে চা শ্রমিকদের জন্য তখন 1,20,000 টাকা। এই বৈষম্য কেন হচ্ছে? তৃণমূলের দুর্নীতি কি বলবো? আলিপুরদুয়ারে যখন দেখলাম আমরা ওই শিক্ষক দুর্নীতির নাম করে, তখন আমাদের ছেলেরা যখন রাস্তায় নামলো, আলিপুরদুয়ারে একজন ওই মৌ আর কৌ যাদের নামে এলিগেশনটা উঠলো, ডিওয়াইএফআই আলিপুরদুয়ার জেলা কমিটি যখন রাস্তায় নামলো, তৃণমূলের নেতারা আমাদের নামে কেস ঠুকলেন, একটা নয় পরপর 2টা। 2022-এর জুলাই মাসে, আগস্ট মাসে আমরা জেলখানা থেকে ভয় পাই। আমরা বলছি এই তৃণমূল আর বিজেপির এই বাইনারি, সাম্প্রদায়িক বাইনারি, মানুষকে বিভাজনের বাইনারি, এর বিরুদ্ধে আমরা লড়াই আছি, আশপাতে আছি। এবার নির্বাচন ওই তৃণমূল আর বিজেপির যে গোল গোল চক্কর, কেউ রাম মন্দির করছেন আর দীঘায় গিয়ে কেউ ওই জগন্নাথ মন্দির করছেন। মন্দির নয়, আমরা ডিওয়াইএফআই দাবি তুলছি, আমরা সিপিএম দাবি তুলছি, কর্মসংস্থান করতে হবে, কারখানা করতে হবে। দেশে রাজ্যে বিভিন্ন জায়গায় বেকার যুবকরা ফেউ করছে। আর 100 দিনের টাকার কথা বলছেন, 2020 ডিসেম্বর মাসে লাস্ট কাজ হয়েছে 100 দিনের। এই বিজেপি বলছে রাজ্যে দুর্নীতি হচ্ছে, আমরা বলছি দুর্নীতি হচ্ছে। কেন্দ্রীয় টিম যখন আসছে, তদন্ত করছে, একজন পঞ্চায়েত ভিএলই পোস্টে চাকরি করে, বিডিও ডিএম, তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। তো এই বাতাল বাহানো চলছে 24 থেকে আজকে 20 থেকে 24, 4 বছরে 100 দিনের কাজের টাকা দেওয়া হয়নি কেন? আর এই ভোটের সময় তৃণমূল কংগ্রেস ওই ভোটের জন্য টাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। 4 বছরে প্রতিটা মানুষ 96,000 টাকা করে লস করলো। কেন লস করলো? তার কৈফিয়ত বিজেপি এবং তৃণমূলকে দিতে হবে। আমরা এখানে দাঁড়িয়ে দাবি করছি, লাখ লাখ বেকার এই রাজ্যে রয়েছে, লাখ লাখ দেশে বেকার রয়েছে। বিজেপি না কর্মসংস্থানের দিশা দেখাতে পেরেছে না, এই রাজ্যের তৃণমূল দেখাতে পেরেছে। আমরা বলছি এই রাজ্যের, এই দেশের ইয়াং জেনারেশন 40% ভোটার যারা 18 থেকে 40-এর মধ্যে, তাদের কি কর্মসংস্থান দেখাচ্ছেন? এইখানে উনি বলছেন কেশার হচ্ছেন চা বাগানে। আমি আপনাদের কাছে বলছি, ওই নির্মাণ শ্রমিকদের 13,000 কোটি টাকার বিনিময়ে নির্মাণ শ্রমিকদের জনকল্যাণ ফান্ডটাকে নিয়ে গিয়ে তারা চা বাগানে কেশার বানাচ্ছেন। এখানে হাজার হাজার লাখ লাখ আলিপুরদুয়ারে বেড শ্রমিক থেকে শুরু করে ওই রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, বিভিন্ন নির্মাণ শ্রমিকরা রয়েছে, তাদের টাকার তারা এখানে মেলা খেলা করে আর ওই চা বাগানে কেশার করছেন। চা বাগানের কথা উনি 60 টাকা 65 টাকা বললেন, চা বাগানের রেশন কেন বন্ধ হয়ে গেল? রেশন দেওয়া হয় না, রেশনের বিনিময়ে তাদের মিনিমাম বয়সটা দেওয়া হচ্ছে না। চা বাগানে পাট্টা দেওয়ার কথা বলছেন, চা বাগানে পাট্টা দিয়েছে, খোঁজ দিয়ে দেখুন আপনার টিভি চ্যানেলে, কোনো ডিমার্কেশন নাই, জিএল নাম্বার, দাগ নাম্বার কিচ্ছু নেই। কাল যখন মালিকরা বলবে চা বাগান আলিপুরদুয়ারে 23টা চা বাগান বন্ধ, অনাহারে মৃত্যু হচ্ছে প্রতিদিন চা বাগানের শ্রমিকদের, এই তৃণমূলের সরকার তাদের দেখছেন? এই বিজেপির সরকার, দিল্লির সরকারে দেখছেন না? দেখছেন না তারা। আমরা বলছি এই দুটি সরকারের বাইনারি এবার ভাঙবে, বাংলার মানুষ বামপন্থীরা ঝুঁকবে, বামপন্থীরা আগামী দিনে এই বাংলায় আবার নতুন বাংলা তৈরি করবে বলে আমরা মনে করি। আমরা বামপন্থীরা এখানে দাঁড়িয়ে কথাগুলি আপনাদের সামনে বলতে চাই। বুঝতেই পারছেন যে তাপ উত্তাপ কোন জায়গায়। এক দল আরেক দলকে 1 ইঞ্চি জায়গা তো দূর, তারা তাদের প্রত্যেককে কাদা ছোড়াছুড়িতে বেশ এক্সপার্ট, এবং প্রত্যেককে বলছেন এটা হয়নি, এই সরকার এই করেনি, ওই সরকার ওই করেনি, আমরা আসলে এটা করব। অবশ্যই থাকবে, আমরা শুনবো প্রত্যেকে তাদের কথা কি বলছেন, উন্নয়নের বিষয়ে তাদের কি মতামত, প্রত্যেকটা জিনিস জানার চেষ্টা করব। কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24-এর মহারণ, কার দখলে সিংহাসন।
একেবারে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, জনপ্রতিনিধিরা তাদের নিজস্ব বক্তব্য রাখলেন, ঠিক আপনাদেরকে দেখালাম। এবার সমর্থক আর বাকি যে সমর্থক রয়েছেন তৃণমূল কংগ্রেস, বাম এবং বিজেপি, তারা কি বলছেন একবার শোনার চেষ্টা করবো। আপনারা হাত তুলবেন, আপনাদের কাছে পৌঁছে যাব কি বলার থাকতে পারে আপনার। তার কারণ দুর্নীতি নিয়ে একেবারে দহরম মহরম পরিস্থিতি, রাজ্য রাজনীতি একেবারে সরগরম, আর সেই দুর্নীতি নিয়ে প্রথম চলে যাব বিজেপি সমর্থকদের কাছে। কয়লা খেলি, গরু খেলি, খেলি নদীর বালি, মা বোনদেরও বাদ দিলি না, বলছে সন্দেশখালী। তৃণমূল মানে আগে চোর 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 বলতো, এখন তৃণমূল মানে র্যাপিস্ট, অল আর র্যাপিস্ট। তৃণমূল মানে র্যাপিস্ট, তৃণমূল মানে র্যাপিস্ট, তৃণমূল মানেই চোর। তৃণমূল যে ভোট চাবে, পার্থ চ্যাটার্জি চাকরি চোর জেলে আছে, রেশন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে, তাদেরকে আশীর্বাদ করার জন্য তৃণমূলকে ভোট দিবে, মানুষ ওদেরকে ভোট দিবে না। সন্দেশখালীর লোক যেভাবে ঝাড়ু পেটা করছে, এবার আপনার বাড়িতে যদি চোর চায়, যেরকম আচরণ করে তৃণমূল গেল ভোট চাইতে, ঠিক সেই আচরণই করবে তৃণমূলকে দেখে। তাই তৃণমূলকে মানুষ ভোটই দিবে না। আর কি বলবেন? আরে ওনার মতন লোকের কথা শুনবো না তো। উনি টিকিট পায়নি জন্য বিজেপি ছেড়ে দিয়েছিলেন। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই যে 2021-এ ওনারা বলেছিল 200 পার, সংখ্যাটা কত? আর জন্মালে কি ইহলোকের মায়া ত্যাগ করেছেন? জন্মালে কোথায় আছেন? 5 বছর 5 দিন দেখতে পাইনি। উত্তরটা শুনবে আপনি আমরা বলুন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপিকে টার্গেট করে বলা হলো জন বার্লা কোথায়? জন বার্লা কোথায়? জন বার্লা কি মানে তৃণমূলের বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবে, তারপরে তৃণমূল দেখবে? জন বার্লা এই যে আজকে প্রধানমন্ত্রীর যে রিলিফ ফান্ড, সেই ফান্ড আগে কোনোদিন কেউ দেখেছে? আগে কোনোদিন শুনেছে? তৃণমূলেরও তো সাংসদ ছিল এখানে। বেশ 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 বেশ, স্লোগান তো অনেক হলো, তোরটাও তো শুনতে হবে। বলা হয় প্লিজ 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 প্লিজ, বলা হয় যে সে সবচেয়ে ভালো স্পিকার, প্লিজ শুনতে হবে। যে স্পিকার সে ভালো শ্রোতাও হয়, বলা হয় সেই ভালো স্পিকার যে ভালো শুনতে ক্ষমতা রাখে। তাই উত্তরটাও শুনতে হবে, তারপর বলতে হবে, তাই তো? প্লিজ বলুন, উত্তরটা শেষ হয়নি আপনার। হ্যাঁ, বলছি যে জন বার্লা তো তৃণমূলের যারা লোক রয়েছেন তাদের দরজার সামনে এসে তো দাঁড়িয়ে থাকবেন না। জন বার্লা তো বিরাট বড় এলাকা, সেটা জন বার্লা বলে নয়, যে কোনো সাংসদের ক্ষেত্রেই তাই। তা বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড বলে যে একটা বিষয় আছে, সেটা আগে কোনো দিন না বামফ্রন্টের আমলের যারা সাংসদ ছিলেন তাদেরকেও কোনোদিন কেউ দেখেননি, এবং তার জন্য কোনো কাজ করতেও মানুষ কোনোদিন শোনেনি। এবং হচ্ছে তৃণমূলেরও তো ছিল 5 বছর, তো কোথায় কেউ শুনেছে? প্রধানমন্ত্রীর যে রিলিফ ফান্ড, সেই রিলিফ ফান্ড আজকে প্রায় 400-র উপরে জন বার্লার নেতৃত্বে আমাদের এই জুরিডিকশন, অর্থাৎ এই লোকসভার মানুষ, কেউ 1 লক্ষ, কেউ 2 লক্ষ, কেউ 3 লক্ষ টাকার বিনিময়ে চিকিৎসার যে একটা সুযোগ সুবিধা, সেটা হচ্ছে রিলিফ ফান্ডের মাধ্যমে, জন বার্লার মাধ্যমে করেছে। আর হাসপাতালের প্রশ্নে, হাসপাতাল তো 2-1 দিনের ভিতরেই তো মৌ স্বাক্ষর হচ্ছে, রেডি। বেশ বেশ বেশ, তৃণমূল কংগ্রেসের থেকে উত্তর নেব। সবটা শুনেছেন, এবার আপনার উত্তর। জন বার্লা হচ্ছে জুমলাবাজির অপর নাম। গত বছরও জুমলাবাজি করেছেন, এবছরও করছেন। উনি বলেছিলেন বান্দাবানি চা বাগানকে উনি দত্তক নিয়েছেন। আজকে আপনারা গিয়ে দেখুন বান্দাবানি চা বাগানের কি অবস্থা। দত্তক নিয়েছিলেন, বছরের পর বছর তিনি যান না। উনি বলছেন যে তৃণমূলের লোকের বাড়ির সামনে, দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবেন কিনা। বান্দাবানি যান না, বান্দাবানিতে কদিন এসছেন উনি যত কটা প্রতিশ্রুতি দিয়েছিলেন একটাও পালন করেননি। উল্টে উনি নিজে ঘোষণা করছেন উনি একটা কাজ করেছেন। ব্যানার ঝুলিয়েছিলেন আলিপুরদুয়ারে একটা কাজের পরে এই 5 বছরে, সেটা হচ্ছে একটা ট্রেনের 1 মিনিটের স্টপেজ, যে স্টপেজ না হলেও চলতো আমাদের। তার বাইরে উনি নিজেই বলতে পারছেন না আর একটা কিছু কাজ করেছেন। আর জন বার্লা সম্পর্কে আর একটা আহ্বান, যেটা আমি ফেসবুকেও বলেছিলাম লাইভে, সেটা এখানেও বলছি। জন বার্লার ক্ষমতা থাকে উনি শ্বেতপত্র প্রকাশ করুন, উনি এমপি ল্যাডের টাকা কোথায় কি খরচ করেছেন, এবং আমাদের সাংসদ প্রকাশ ঠিক বড়াইকে সঙ্গে তিনি সরাসরি বিতর্কে আসুন। সরাসরি বিতর্কে আহ্বান জানাচ্ছি জন বার্লাকে। ওনার যদি এতই কাজ করে থাকেন, সরাসরি বিতর্কে আসুন। বলুন। তৃণমূল নেতা হইতে আমি বাংলার মা বোনদের সাবধান করব, কারণ বলুন। জন বার্লাকে দেখা যাচ্ছে না, আমি বলবো পীযূষ তির্কি
মনোহর তির্কি, জোয়াকিম বাগলা এবং তৃণমূলের 5 বছর এমপি ছিল। কয়দিন দেখা গেছে কোন উল্লেখযোগ্য কাজ তৃণমূলের এমপি করেছিল? তৃণমূলের 5 বছর এমপি ছিল। আগামী 10ই মার্চ ডেট দিয়ে দিচ্ছি, পিপিপি মডেলে হাসপাতালের শিলান্যাস হবে। যেটা বলে বিজেপি সেটা করে। রাম মন্দির নিয়ে বলেছিল যে রাম মন্দির করবে, বিজেপি ডেট বলে না, রাম মন্দির হয়েছে। এবার শুধু একটা কথা বলে দিতে চাই যে তৃণমূলীরা জন বাংলার তৃণমূলের মতো চোর না, তৃণমূলের প্রত্যেকটা নেতা চোর চোর চোর। তৃণমূলের স্লোগানের পর স্লোগান, একেবারে যে বিষয় নিয়ে আসবো বামফ্রন্টের কাছে, এত চোর চোর স্লোগান উঠছে, দুর্নীতি দুর্নীতি প্রসঙ্গ উঠছে, কেউ জন বাংলার নাম নিচ্ছেন, কেউ বলছেন রাম মন্দির এবং তার সঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, কি বলবেন? আপনি দেখুন, একটু দর্শকরাও দেখুক। প্রথমত এটা আলিপুরদুয়ারের কালচার ছিল না, আলিপুরদুয়ারের রাজনৈতিক কালচার এটা কোনো দিন ছিল না। সরকারে যেই থাকুক না কেন, কংগ্রেস থাকুক আর বামেরা থাকুক, দেখুন আপনি দুটো দল খালি দুটো লাইনে আলাদা করে দাঁড়িয়ে আছে, দুটো দলই খালি চিৎকার করে চলছে, খালি গলাবাজিতে এই রাজ্যটা চলছে, এই দেশটা চলছে, যে যত গলাবাজি করতে পারে। দেখুন, শোনার মতো কারোর মানসিকতা নেই। উত্তরবঙ্গের যদি কিছু ভালো হয়, সেটা যেই সরকারই করুক, তাতে তো আলটিমেটলি উত্তরবঙ্গের মানুষের লাভ, আলিপুরদুয়ারের মানুষের লাভ, সেটা নিয়ে কারোর কোনো ইয়ে নেই। দুদলেই মহিলা আছে, সন্দেশখালীতে কিছু তো সমস্যা হয়েছে, তৃণমূল স্বীকার করছে, রাজ্য মানবাধিকার কমিশন, দেশের মানবাধিকার কমিশন স্বীকার করছে, অথচ এখানে লোকজন কি করছে? খালি চিৎকার করছে। সমস্যাটা রেকগনাইজ করার কারোর কোনো সৎসাহসী নেই, উল্টো বলছে হাতরস, এরা বলছে এটা, এরা বলছে সেটা, এরা বলছে সেটা, কেউ রেকগনাইজ করার জায়গায় নেই। এর থেকে লজ্জা, এই দুটো দল আলটিমেটলি দুটো ফুলের একই সাইড। বিজেপিকে আপনি জিজ্ঞেস করুন, বিজেপির সামনে লোকসভা ভোট আসছে, রাম মন্দির বাদে বিজেপি যদি সত্যিই কাজ করে থাকে দেশে, এরকম 5টা জিনিস অন্তত বলুক সাধারণ মানুষের জন্য, যেটা বিজেপি করেছে রাম মন্দির বাদে, তাদের কাছে একটা ইস্যু পর্যন্ত নেই। এর থেকে লজ্জা কি হতো? রাম মন্দির বাদে আপনাদের কাছে কোনো ইস্যু নেই? মোদী সরকার যখন এসেছিল 4টা এইমস হয়েছিল, এখন 22টা 24টার মতো এইমস, 69,000 মেডিকেলে আসন বেড়েছে। ভারতবর্ষ সামরিক থেকে, প্রতিরক্ষা দিক থেকে, সব দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষ এগিয়ে গিয়েছে। 370 ধারা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এবার রাম মন্দির কারোর টাকায় হয়নি, রাম মন্দির চাঁদা তুলে হয়েছে, সরকারি টাকায় হয়নি। যারা বলছে রাম মন্দিরের বদলে হাসপাতাল করলে ভালো হতো, রাম মন্দিরের বদলে পেটের ভাত, তাদের বলবো সেখানে গিয়ে থালা বাটি নিয়ে বসবেন, সারা জীবন ভাতের অভাব হবে না। বেশ বেশ, উত্তর নেব। আপনি ওনাকে বলুন 22টা এইমস এর দায়িত্ব নিয়ে বলতে কোথায় হয়েছে। সনাতন ধর্মের 4 জন যে পিলার সনাতন ধর্মের, তার রাম মন্দির প্রতিষ্ঠায় আসেনি, কেন আসেনি জিজ্ঞেস করতে বলুন। বামফ্রন্টের একজন সমর্থক ছিলেন, তিনি বলছেন যে উনি বলছেন রাম মন্দির বাদ দিয়ে আপনাদের কাছে কোনো ইস্যু নেই, আপনি তার কথা উত্তর দিলেন, তা সত্ত্বেও তিনি একই কথা বলে গেলেন। বামপন্থীদের কাছে 34 বছর শাসন করার পরে 5টা রাজ্যে নির্বাচনে বামপন্থীরা নোটার থেকেও কম ভোট পেয়েছে। গোটা দেশে এরা হচ্ছে অপ্রাসঙ্গিক, এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। উত্তর দেওয়ার পরেও এরা আবার একই প্রশ্ন করছে, মানে এদের কাছে বিজেপি সরকারের বিরুদ্ধে বলার মতো কোনো জায়গা নেই। আমি বলছি, এরা বলে যে পেটের ভাত দরকার, 34 বছর শাসন করার পরেও এখন পেটের ভাত। প্রশ্ন আরেকটি ছিল, প্রশ্ন আরো কিছু ছিল। বামপন্থীরা সত্যিই অপ্রাসঙ্গিক। এক সেকেন্ড, বামপন্থীরা কতটা অপ্রাসঙ্গিক? নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রাইম মিনিস্টার, ওনাদের নেতা, ওনারা জেনে রাখুক, জানে তো না, খালি গলাবাজি করতে পারে। যখন সাক্ষাৎকার দিতে আসে এএনআইতে, তখন বলে আমাদের একমাত্র শত্রু কোট আনকোট নয়, আমাদের একমাত্র শত্রু এই দেশের কমিউনিস্টরা, বামপন্থীরা এতটাই অপ্রাসঙ্গিক, একটু জেনে। প্রশ্নটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, এবং প্রশ্নটার মধ্যে যথেষ্ট ধার রয়েছে, আর সেই ধার প্রশ্নের জন্য ধার ব্যক্তির থেকে ধার উত্তর চাইবো। বলুন। 15 লক্ষ টাকার যদি কোনো ভিডিও মোদি দিবে বলেছে, এখানে দাঁড়িয়ে বলছি রাজনীতি ছেড়ে দেবো। চ্যালেঞ্জ করলাম কোন বামপন্থীকে, চ্যালেঞ্জ করলাম, প্রমাণ দিতে হবে। কোনো প্রমাণ নেই, কোনোদিন বলেনি, দাঁড়িয়ে বলছি বলেনি। বামপন্থীরা অপ্রাসঙ্গিক এই কারণে, মিথ্যা কথা বলার জন্য ভারতবর্ষ থেকে মুছে গিয়েছে, পশ্চিমবাংলায় এদের কোনো ভ্যালু নেই, বামপন্থীরা অপ্রাসঙ্গিক এই কারণে। বেশ
বামপন্থীরা অপ্রাসঙ্গিক। এক এক করে সবার কাছে আসবো, কিন্তু বামপন্থীদের দিকে আঙুলটা উঠেছে। বামপন্থীর কাছে একবার যাই। বামপন্থীরা অপ্রাসঙ্গিক বলছেন বিজেপি, নিশ্চয়ই বলবে, কিন্তু একটা কথা মনে রাখেন আপনারা যে ওনারা যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী সেটা হচ্ছে আরএসএস এর এই মুহূর্তে প্রধান প্রমুখ দেশের, তার নাম মোহন ভাগবত। এই মাসে, গত ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাস মিলে দুইটি জায়গায় আরএসএস এর নেতৃত্ব মানে মোহন ভাগবত যে তাদের সাংগঠনিক প্রোগ্রাম করতে গিয়ে সেখানে বারবার বলেছেন এই দেশে তাদের প্রধান শত্রু কমিউনিস্টরা। আমরা বলছি রাম রাম বলছে তো, আমাদের রাম ক্ষুদিরাম, আর ওদের রাম নাথুরাম। ওই নাথুরাম আদর্শের আদর্শিত, আর আমরা ক্ষুদিরামের আদর্শে আদর্শিত। এখানে বুঝতে হবে স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো লড়াই নেই, যাদের কোনো ভূমিকা নেই, ওই আরএসএস এর নেতারা যারা রবীন্দ্রনাথ বুর্জুয়া কবি, নেতাজি তোজর কুকুর, তারা আজকে বলছে ক্ষুদিরাম আদর্শ। তারা যার জন্য পশ্চিমবঙ্গে অপ্রাসঙ্গিক একটা এমএলএ নাই, এমপি নাই। তারা বলছেন, বিজেপির প্রবক্তা বলছেন 15 লক্ষ টাকার ভিডিও আমরা দেখিয়ে দিই। তাদের নেতা, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথাটা যখন বলছেন, নির্বাচনের পরে যখন মিডিয়া তাকে ধরে, তিনি বলছেন এটা জুমলা। বিজেপি বলছে যে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী হয়েছে, আর আমরা দেখতে পেলাম মালদ্বীপের মতো ছোট্ট দেশ, যেটা আমাদের আলিপুরদুয়ার জেলার সাইজের হবে জনসংখ্যা, তারা হুমকি দিচ্ছে সেনা প্রত্যাহারের, এবং ভারত সেনা প্রত্যাহার করতে যাচ্ছে। ডোকালামে আমরা দেখেছি চায়না এসে কি করেছে, ভুটানের কাছে ডোকালাম, সেখানে ভারত বশ্যতা স্বীকার করেছে। আমরা দেখেছি সিয়াচেনে আমাদের সেনাদের হত্যা করেছে, আমাদের 34 জন সেনাকে হত্যা করেছে চায়না, কোনো জবাব দিতে পারেনি। এই হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যর্থতা। আজকে মালদ্বীপ, আজকে ভুটান, আজকে নেপাল আমাদেরকে হুমকি দিচ্ছে, অথচ নরেন্দ্র মোদী চুপচাপ বসে আছে। উলুবনে মুক্ত ছড়াবো না, বিজেপির সাথে তর্ক করা নিতান্তই নিজের ক্ষতি। শুধু একটা আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ জন বাল্লাকে আমি আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের একজন প্রতিনিধি হিসাবে ওপেন চ্যালেঞ্জ করছি, যদি ওনার ক্ষমতা থাকে আমার সাথে এসে সরাসরি ডিবেটে কথা বলুক। বুমনা, আচ্ছা, প্রথম কথা যেটা আপনি বললেন যে আমরা আক্রমণ করছি বিজেপিকে বেশি, আমি এখানে একটু অপোজ করব, কারণ বিজেপি আর তৃণমূলের চারিত্রিকগত বৈশিষ্ট্য আমাদের কাছে এক, তাই বিজেপি আর তৃণমূলকে আমরা আলাদা করে দেখি না। দ্বিতীয় কথা, জন বার্লা করে এত, কিন্তু ইন্ডিয়া জোটটা করেন, আমরা সেটা দেখছি না। इंडिया জোটের কথা এখানে আসছে না। আমি এখানে জন বার্লা প্রসঙ্গে যেতে চাই। জন বার্লা করে বলা হচ্ছে ये बात आप लोग जो बार बार मीडिया में प्रचार कर रहे हैं इंडिया जोट, हमारे उच्च नेतृत्व ने बार बार ये क्लियर कर दिया है, हमारे राज्य संपादक ने भी क्लियर किया है। पश्चिम बंगाल में तृणमूल अगर किसी भी गठबंधन में है, उस गठबंधन के खिलाफ हमारी लड़ाई रहेगी। तृणमूल के साथ हमारा कोई गठबंधन नहीं। শেষ হয়নি। জন বার্লা করে এত হাইলাইট করছে। জন বার্লা, আমি সুমন কাঞ্জিলাল কোথায় জানতে চাই। এমএলএ কে ধরে রাখতে পারেনি বিজেপি, সেই বিজেপির এমএলএ চলে গেল তৃণমূলে। তাহলে আমার কাছে দুজন সেম, এদের কোনো পরিবর্তন। সুমন কাঞ্জিলাল কোথায়? একের পর এক নাম আসছে, জন বার্লা, সুমন কাঞ্জিলাল। और बीजेपी जो बार बार राम मंदिर के नाम पर राजनीति कर रही है, उन लोगों से एक प्रश्न है, आप लोगों ने निर्वाचनी इश्तिहार में कहा था हर साल 2 करोड़ नौकरी देंगे, 2 करोड़ नौकरी देंगे। आपने तो राम मंदिर बना दिया, पर उस मंदिर में हमारे देश के जो युवा हैं वो जाके भीख मांगेंगे या अपनी कमाई के पैसे से पूजा करेंगे? वहाँ भीख मांगने वाले युवा, भीख मांगने के लिए आप लोग युवाओं को तैयार कर रहे हैं। यही है आपका राम मंदिर का प्रोपेगेंडा। কি বলবেন? আমি বলতে চাই বিজেপি কে ওরা যে বলে চোর চোর, আজকে কেন্দ্র সরকার কি কি যে প্রজেক্ট দিয়েছে, আজকে माननीय मुख्यमंत्री हम लोग का जो अभी लक्की भंडार दे रहा है, कि हमारी मैडम के अंदर पासबुक में नहीं घुस रहा है। जब लक्की भंडार नहीं घुसता है तो बैंक में जाता है। और उन लोग का केंद्र सरकार जो है তৃণমূল কংগ্রেস তো টাকার জন্য তৃণমূলটা করে। তো আজকে তাদের মুখের ভাষায় বোঝা যাচ্ছে 500,000 করে দিচ্ছে। 500,000 কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পকেট থেকে দিচ্ছে? তা তো নয়, এটা জনগণের ট্যাক্সের টাকা। মোদিজি যদি গ্যাসের টাকা নিতে পারে, আবাস যোজনা নিতে পারে, সেই 500,000, কিন্তু 500,000 টাকা দিয়ে বেকার যুবকের কর্মসংস্থান হতে পারে না। 500,000 টাকা দিয়ে সন্দেশ
সন্দেশখালীর মা বোনেরা জ্বলছে, সেই ক্ষেত্রে এই মহিলারা কি বলবে? আজকে সন্দেশখালীর দরিদ্র গরিব মহিলারা, অশিক্ষিত মহিলারা বলছে 500,000 দিয়ে আমাদের আজকে স্বামীদেরকে নিয়ে যাচ্ছে, তাদের ধর্ষণ করছে, রাত বেরাতে পিঠা বানাচ্ছে। এই যে জ্বলন্ত উদাহরণ সন্দেশখালী, এরপরও এদের মুখে কি করে ওঠে 500,000? কন্যাশ্রী, রূপশ্রী, টাকাটা কোথা থেকে আসে? টাকাটা আসে সেন্ট্রাল থেকে। একদম চুপ, টাকাটা আসে সেন্ট্রাল থেকে। সেন্ট্রাল যদি টাকা বন্ধ করে দেয়, তার প্রমাণ ওই যে কি বলে আবাস যোজনা, তারপরে কি বলে ওদের জব কার্ডে টাকা পাচ্ছে না, কিসের জন্য? সেন্ট্রাল যেহেতু এখন তারা হিসাব দিতে পারছে না। আজকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজ দিচ্ছে, আবাস যোজনা দিচ্ছে, বাগানের জন্য ঘর দিচ্ছে, সহ্য করতে হবে। এই টাকা আপনারা খাচ্ছেন। সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতি পর, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24-এর মহারণ কার দখলে সিংহাসন। না, কথাটা শুনতে পেয়েছেন তো? আমি শুনতে পেয়েছি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর লক্ষ্মীদেরকে রাতের বেলা পার্টি অফিসে নিয়ে গিয়ে ধর্ষণ করছে। এটাই পশ্চিমবাংলা। ভারতবর্ষে বিজেপি শাসিত যত রাজ্য আছে, এমনকি বহু রাজ্যেই এরকম লক্ষ্মীর ভান্ডারের মতো লাডলি বেহানা, লাডলি মা, এরকম নানা রকম প্রকল্প আছে। আজকে হর ঘর জল, প্রত্যেক বাড়িতে যে জলটা পৌঁছচ্ছে না, সেটা কেন্দ্রীয় সরকারের টাকায়। আজকে বাচ্চারা মিড ডে মিল খাচ্ছে, সেখানেও 4.5 কোটি টাকা এই তৃণমূলীরা চুরি করে তারা নিয়েছে। 4.5 কোটি টাকা। এমন কোনো প্রকল্প নেই কেন্দ্রের থেকে এসেছে যেটা তৃণমূল কংগ্রেস চুরি করেনি। প্রত্যেকটা প্রকল্পে কেন্দ্রের সরকারের প্রকল্প তারা চুরি করেছে। আর বলছে লক্ষ্মীর ভান্ডারের কথা, লক্ষ্মী মন্ত্র বউ জুটবে না বাড়িতে যদি যারা নিচ্ছে তাদের জন্য। আজকে ইলেকট্রিক বিলের নামে মানুষের গলা কেটে মানুষকে মেরে ফেলছে ইলেকট্রিক বিল। আজকে সেটা গোটা ভারতবর্ষের বুকে সব থেকে বেশি ইলেকট্রিক বিল এই পশ্চিমবাংলায় নেওয়া হচ্ছে। তারা আজকে লক্ষ্মীর ভান্ডারের কথা বলছে। আমি বিজেপি তৃণমূলকে একটা কথা বলতে চাই, ওরা বলছেন না। এই যে কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড বন্ধ করলেন। ইলেকটোরাল বন্ডের সবচেয়ে হাইয়েস্ট টাকা পেয়েছে ভারতবর্ষের বুকে বিজেপি, দ্বিতীয় লার্জেস্ট টাকা পেয়েছে তৃণমূল। ওই ইলেকটোরাল বন্ডের টাকা মুসলিম অধ্যুষিত ওই আরব কান্ট্রি থেকে এসছে তাদের ফান্ডে। তারা শ্বেতপত্র প্রকাশ করুক, বিজেপির প্রধানমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় নেতা, তৃণমূলের নেতারাও প্রকাশ করুক, তৃণমূলের নেত্রী, তৃণমূলের মুখ্যমন্ত্রী প্রকাশ করুক। ইলেকটোরাল বন্ডে 6,000 কোটি টাকার উপরে আর 1100 কোটি টাকার উপরে ন্যাশনাল দল বিজেপি আর রাজ্যের একটা রিজনাল দল তৃণমূল, তাদের ইলেকটোরাল বন্ড। লক্ষ্মী ভান্ডারের কথা বলছেন, লক্ষ্মী ভান্ডারের পয়সা দিয়ে এই রাজ্যের মা বোনেদের ওই সন্দেশখালী বানাচ্ছেন। আর ত্রিপুরা আর মণিপুরের বিজেপিরা সেখানে লাড্ডি ব্যান্ড দিয়ে সেখানে ধর্ষণের রাজত্ব পরিণত করেছে। দুজনেই ধর্ষণ, দুজনেই চোর, দুজনেই টাকাটা নিজের পকেটে ঢুকাচ্ছে আর কোটি কোটি টাকা তাজমহল পার্টি বানাচ্ছেন, পার্টি অফিস বানাচ্ছেন। প্রশ্ন করবেন না আপনারা? সাধারণ মানুষ প্রশ্ন করবে না? সিপিএম এই সময়কালে দাঁড়িয়ে একজন নেতা সিপিএম এর চোর নেই। তৃণমূলের চোরটা শুভেন্দু অধিকারী আজকে দাঁড়িয়ে তৃণমূলের ওই বিজেপির বিরোধী দল নেতা। প্রশ্ন করবেন না? হাত পেতে টাকা নিয়ে চলেছে বিজেপির নেতারা। প্রশ্ন করবেন না? তাদের এমএলএরা ভোটে যেতে তৃণমূল থেকে আর বিজেপির তৃণমূলের এমএলএ বিজেপি আর তৃণমূল। এ পাং ও পাং ঝাপাং মমতা ব্যানার্জির কবিতা। শুনুন, বামেদের কাছ থেকে আমরা রাজ্য শাসনের কোনো উপদেশ নিতে চাই না। যারা নন্দীগ্রাম দিয়েছে, যারা বিজন সেতু গণহত্যা দিয়েছে, যারা ছোট আঙারিয়া গণহত্যা দিয়েছে, যারা নেতাইয়ে গণহত্যা করেছে, তাদের কাছ থেকে আমরা রাজ্য শাসন শুনতে চাই না। যারা তাপসী মালিককে ধর্ষণ করে খুন করেছে, তাদের কাছ থেকে রাজ্য শাসন শুনতে চাই না। আর বিজেপির নেতা বলছিলেন প্রতিশ্রুতি পালন, বছরে 2.5 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল। কজন বেকারের চাকরি হয়েছে? 45 বছরের মধ্যে বেকারত্ব আজকে ভারতবর্ষে সর্বাধিক। ওরা বলেছিল 15 লক্ষ কোটি টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবে। কোন টাকাটা মানুষের ঘরে এসছে? সুতরাং প্রতিশ্রুতি পালন বিজেপি করে না। বিজেপি করে যেটা সেটা জুমলাবাজি। এবং আলিপুরদুয়ারে যে হাসপাতালের কথা উনি বলছেন, পিপিপি মডেলে 10 তারিখে হতে যাচ্ছে। আপনি আগামী 5 বছর পরের নির্বাচনের সামনে যখন আসবেন আবার এইরকম বিতর্ক সভায়, তখনও দেখবেন ওখানে শিলাই পোতা আছে, হাসপাতাল তৈরি হয়নি। এটাই বিজেপি। যারা জুমলাবাজির অপর নাম বিজেপি, ভারতীয় জুমলা পার্টি বলেই সাধারণ মানুষ জানে। সেই বিজেপির কাছ থেকে আমরা এর থেকে বেশি কিছু প্রত্যাশা করি না। শেষ প্রশ্ন সংক্ষেপ। এটা প্রশ্নও না, রাজ্যের মানুষ রাজ্যের সমস্ত দলের চরিত্র জানে, ঠিক আছে? এখানে অনেক জুনিয়র ছোট ভাইরা আছে যারা তৃণমূলের পতাকায় আছে, অনেক জুনিয়র বিজেপির পতাকায় আছে। আমার তাদের কাছে সত্যি তাদেরকে ভেবে দেখতে বলবো,
আমরা তো জানি আমাদের যে প্রতিনিধি আছে, আমরা হারিয়ে জিতি, আমরা এখানে যেই কয়জন আছি তারা বামফ্রন্টেই থাকবো, সিপিআইএমেই থাকবো। এই যে উল্টো দিকে যেই দুজনের হয়ে তারা চিৎকার করছে, তারা ভোটের রেজাল্ট পরিবর্তনের সাথে সাথে পাল্টি মারবে না তো? এক মাস পরে যদি আপনি আরেকটা ডিবেট করেন, দেখবেন ওই দলের প্রতিনিধি বিজেপিতে, বিজেপির প্রতিনিধি তৃণমূলে। এটা এদেরকে দেখবো আমরা, হারলে পরে এরা দেখবো এরা কোথায় থাকে। এরা ফ্ল্যাগটাও লাগাবে না। আপনারা তো এখানেই করছেন। আলিপুরদুয়ারের এমএলএ বিজেপি প্রতীকে জেতা, এখন তৃণমূলের নেতা। আলিপুরদুয়ারে বিজেপির প্রাক্তন সভাপতি এখন তৃণমূলের কোলে। এই যে বামেদের যে এত কথা বলছেন, বামেদের থেকে রাজনীতি শিখবেন না কাকু। এতক্ষণে চাকরি না পেলে তো গান্ধী মূর্তির নিচে বসে ধর্ণা দিতে হতো। সেই ব্যাপারে আপনার কি মতামত? বর্তমানে তৃণমূল নেতাদের থেকে দূরে থাকবেন, কারণ মা বোনেদের ইজ্জত নিয়ে তৃণমূল নেতারা খেলা করে। মা বোনেদের, আমি একটা কথা বলি, আচ্ছা আমাদের এত উন্নয়ন হয়েছে, ওই যে ও আমার পাড়ার ছেলে, ঠিক আছে, ও কি করে চলে ও সারাদিন আমাকে বলুক, এত উন্নয়ন, এত হ্যান ত্যান, এত কিছু, কোনো কিচ্ছু নাই। কোনো একটাই কথা বলবো আপনাদের মাধ্যমে, ওনাদের কাছে শুনুন, তৃণমূল ক্ষমতা আসার পরে আমাদের পশ্চিমবঙ্গে কয়টা শিল্প হয়েছে। সিঙ্গুর ওনাদেরকে ক্ষমতা এনেছিল, সিঙ্গুরের লোক আজকে বলছে সন্দেশখালী ওদেরকে ক্ষমতার থেকে সরাবে। বামেরা 24 বছরে 34 বছর ক্ষমতায় ছিল, 34 বছর ক্ষমতায় ছিল, হ্যাঁ 34 বছর ক্ষমতায় ছিল। উত্তরবঙ্গে দ্বিতীয় বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় মেডিকেল কলেজ করতে পারেনি, আলিপুরদুয়ারকে জেলা করতে পারেনি, কিছু করতে পারেনি। বামেরা আমাদেরকে মরিচ ঝাঁপি উপহার দিয়েছিল, বিজন সেতু উপহার দিয়েছিল, এখানে দলগাঁও চা বাগানে গণহত্যা করেছিল, এই সমস্ত বামেরা করেছিল। আর বাম বলছে পাল্টিবাজি করে না। আজকে বিজেপির এখানে যারা দাঁড়িয়ে আছে, দেখুন আপনাদের সহকর্মী। লাস্ট পঞ্চায়েত নির্বাচন আপনারা জানেন কিভাবে হয়েছে। লোকসভা না, লোকসভা তো হবে, পঞ্চায়েত নির্বাচনের রেজাল্টটা তো লোকসভায় প্রভাব পড়বে। জেলা পরিষদে তৃণমূল আলিপুরদুয়ার জেলায় 5টা জিতেছে, বাকি সব বাক্স বদল বিডিওকে দিয়ে হয়েছে। 1 2 নাম্বার টোটাল জেলা পরিষদটা যে জেলে থাকবে, তার কারণে আমি আপনাকে বলে দিচ্ছি 51 কোটি টাকা আরটিআই যে হয়েছে তাকে থ্রেট হচ্ছে, এবং এই 51 কোটি টাকা কেলেঙ্কারি কলের বার এবং বড় বড় ট্যাঙ্কি 5টা বসিয়ে 1 বস্তা সিমেন্টে হচ্ছে, ওইটা অলরেডি আরটিআই হয়েছে। 2 3 নাম্বার জন বাল্লার কথা বলছে, এখানে বিজেপির অনেকে জানে না, অফিসিয়াল ব্যাপারগুলো আমি দেখি। জন বাল্লা 1 কোটি 37, আমাকে 1 কোটি 37 লক্ষ টাকা জন বাল্লা আলিপুরদুয়ার জেলার হাট বাজারের জন্য দিয়েছিল, কিন্তু সেই 1 কোটি 37 লক্ষ টাকা আলিপুরদুয়ারের প্রাক্তন ডিএম, যে ডিএম ট্রান্সফার হয়েছে, এবং জেলা পরিষদ সেই 1 কোটি 37 লক্ষ টাকা হাট বাজার যেটা উন্নয়নে জনবালা দিয়েছে সেই টাকা ট্রান্সফার করিয়ে তারা করেছে কি সোলার লাইট, সব চাইনিজ সোলার লাইট, যে সব সোলার লাইট নিবে আছে। চোর তৃণমূল মানে প্রাচীলে বসে থাকা পঞ্চায়েতের থেকে আমরা এগুলা শুনতে চাই না। আপনি তো ভোটের আগে প্রাচীলে বসে থাকা পঞ্চায়েত যে বিজেপি 7 দিনে জেতা, এখন বিজেপিতে গিয়ে বড় বড় কথা, এগুলো কথা আমরা শুনতে চাই না। আপনি তো ওনার খুব কাছে ছিলেন, ওনার গায়ের থেকে এখনো তৃণমূলের গন্ধ যায়নি। 7 দিনও হয়নি বিজেপি জয়েন করেছে, উনি বলতে পারছে না এখনো ঠিক করে। 7 দিন হয়নি বিজেপি জয়েন করেছে, 7 দিনও হয়নি। ওনার মতো লোকের কাছ থেকে কি একটা জিনিস আমার প্রশ্ন রয়েছে, আমি সবাইকে বলার সুযোগ দিয়েছি। একটা প্রশ্ন আমার আছে, আমি একটা প্রশ্ন শুধু করতে চাইবো, হ্যাঁ প্লিজ, আমি বলার সুযোগ দেবো। আমার একটা প্রশ্ন রয়েছে। কিছুক্ষণ আগে বামফ্রন্টের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছিল যে আমরা মিডিয়ারা ইন্ডিয়া জোটের ব্যাপারে কথা বলি, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবাই মিলে একসাথে বসে জোটবদ্ধ হয়ে যে মিটিংগুলো করেন এবং তারপর একের পর এক বিভিন্ন জায়গায় সেই বৈঠকগুলো ভাঙে, একের পর এক সেই জোটবদ্ধতাটা ভাঙে, তখন আপনারা মিডিয়ার উপর দোষ দিতে পারেন? তার কারণ মিডিয়ার কাজ এই খবরগুলোকে দেখানো, মিডিয়ার কাজ সত্যি কথাটা সবার সামনে তুলে ধরা। তার মানে এটা নয় যে আপনাদের ইন্ডিয়া জোটকে নিয়ে আমরা বেশি পরিমাণে দেখানোর চেষ্টা করছি, নিজেদেরকে এতটাও প্রায়োরিটি দেওয়া কি ঠিক? তৃণমূল বিজেপি বামেরা তৃণমূল বলছিল বাম বিজেপি। ইন্ডিয়া জোটের নামে সীতারাম ইয়েচুরি আর মমতা ব্যানার্জি হাতে হাত রেখে চোখে মিষ্টি হাসি দিয়ে চোরি দিল তেরা চুরায়েঙ্গে এরকম একটা মনে মনে গান তারা করছিল। সেটা দেখার পরে এই বাইনারির কথাটা বলাটা হচ্ছে লজ্জাজনক ব্যাপার, একদম পরিষ্কার কথা। এবার মেডিকেল কলেজ 74খানা মেডিকেল কলেজ, 74টা এয়ারপোর্ট,
এই 9 বছরে মোদী সরকারের 74টা এয়ারপোর্ট, অর্থাৎ মানে কংগ্রেস শাসনে 2014 পর্যন্ত 74টা এয়ারপোর্ট ছিল, এখন আরো 74টা বেড়ে সেটা 148টা এয়ারপোর্ট হয়েছে। IIM হয়েছে আরো 17টা, IIT হয়েছে আরো 17টা, এই 9 বছরে হয়েছে। এই 9 বছরে হয়েছে এই প্রকল্পগুলো, সেটা এনারা জানে না বা জানলেও বলবে না, সেটাই স্বাভাবিক। আমি যেটা বলতে চাচ্ছি যে এই সময়কালে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি বামেদের কথা বলছেন, আরে মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার রেলমন্ত্রী ছিল, ভুলে গেছে ওরা। আর আমরা ইন্ডিয়া জোটে কথা বলছি, আমাদের নেতা সীতারাম ইয়েচুরি দ্বিতীয় বৈঠক ব্যাঙ্গালোরে যখন বলেছে, তখন তিনি বলেছেন শুরুতেই যে আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভারতবর্ষে ভোটে লড়বো। সেটা কিন্তু যখন এরা ওই হাত ধরা বাইনারির কথা বলছে, আমরা কোনোদিনই বলিনি তৃণমূলের সঙ্গে, যেখানে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হবে বা ইন্ডিয়া জোটে যার জোট হবে সেখানে বামপন্থীরা থাকতে পারে না, বামপন্থীরা থাকবে না। আর উনি বলছেন উত্তরবঙ্গে 34 বছরে একটি ইউনিভার্সিটি হয়নি, একটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে। ওনাকে বলি, আমাদের জেলার পাশে এই পুন্ডিবাড়িতে ওই কৃষি বিশ্ববিদ্যালয়টা 2000 সনে হয়েছিল, গৌরবঙ্গ ইউনিভার্সিটিটা বামফ্রন্টের আমলে হয়েছিল। ওনারা ভুলে গেছেন উনি একজন শিক্ষক, ভুলে গেছেন শিক্ষার কলঙ্ক। এই শিক্ষা দপ্তরটা তৃণমূল আমলে জেলখানে ভর্তি হয়েছে, তার প্রতিনিধি করছেন উনি। আর উনি শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন, লাঠি তুলে গেছে। প্রাইমারি স্কুলে জুতা দিচ্ছেন, ব্যাগ দিচ্ছেন, খাতা দিচ্ছেন, আজ টিচার নেই। টিচার নিয়ে দুর্নীতি, কোটি কোটি টাকা আলিপুরদুয়ারের তৃণমূলের শিক্ষক শ্রেণীর নেতারা কামাই করেছে, খেয়েছে, তার জন্য আলিপুরদুয়ারের শিক্ষক নিয়ে হচ্ছে না। আর বিজেপি বলছেন, বিজেপির কথা, বিজেপিকে আগে প্রশ্ন উত্তর দিতে বলুন। ইলেকট্রাল বন্ডের টাকাটা আগে বের করুক, যে টাকা তারা ইলেকশনে খরচা করবে। আর ওই বিজেপির বক্তব্য, তলে তলে তৃণমূল আর বিজেপির একই গল্প। বিজেপি RSS এর দুর্গার নাম মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি চলে হচ্ছে মোহন ভার্গবতের ইশারায়। বামপন্থীরা এখানে ভোট কাটুয়ার কাজ করছে, বিজেপির হয়ে সুবিধা করবার জন্য ভোটের ময়দানে উত্তীর্ণ হয়েছে। ওরা বলছে মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, হ্যাঁ ছিলেন। পাশাপাশি ভাবে ওরা বলতে ভুলে গেছেন বা বলেননি 1989 সালে ব্রিগেডে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে বিশ্বনাথ প্রতাপ সিং, জ্যোতি বসু এবং অটল বিহারী বাজপেয়ী একসাথে সভা করেছিলেন এবং হাত ধরে ছবি তুলেছিলেন। সেই ছবি আজকে আমাদের কাছে আছে। আর বিজেপি যারা বিভেদের রাজনীতি করে, আজকে কারো মাথায় পাগড়ি দেখলে তাকে খলিস্তানি বলে দেয়, কেউ মুসলিম যদি হয় তাকে পাকিস্তানি বলে দেয়। এই বিভেদের রাজনীতিকে পশ্চিম বাংলার মানুষ 21 সালেও পরাস্ত করেছে, আগামী দিনেও পরাস্ত করবে। আর একটা বিষয় যেটা ওরা স্লোগান তুলছে, ইস বার 400 পার, এই স্লোগান ওরা পশ্চিম বাংলায় 2021 সালে বলেছিল ইস বার 200 পার, 100 পার হয়নি। এবার সামনে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে ওরা 2 অঙ্কের খাতা খুলতে পারবে না পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলা থেকে বিজেপির হাত গোটানোর সময় এসছে। আমি পরিষ্কার একটা কথা বলতে চাই, চা বাগান ইস্যু এসেছিল, চা বাগান ইস্যু সম্পর্কে দুটো কথা বলার ছিল। যে জমির পাট্টার কথা বলছে, চা বাগানের শ্রমিকদের তারা যে জমিতে বসবাস করছে সেই জমির জিএল নাম্বার, দাগ নাম্বার সহ তারা তাদের হক দাবি করে, সেই জমি পুরোপুরি মালিকানাধীন দাবি করে। এবং আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত 10খানা চা বাগানও বন্ধ, রাজ্য সরকার কিচ্ছু করছে না। এবং শেখ শাহজাহানকে নিয়ে মমতা ব্যানার্জি যেভাবে বিধানসভায় শেখ শাহজাহানকে গার্ড করার জন্য বক্তব্য রেখেছেন এবং শেখ শাহজাহানকে বাঁচানোর প্রচেষ্টা করেছেন, তাতে একটা জিনিস, একটা কথার মধ্য দিয়ে 1 মিনিটের বক্তব্য শেষ হয়ে যায়। সেটা হচ্ছে ধর্ষক, খুনি, তোলাবাজ, গুন্ডা, মাফিয়া রনে বনে জলে জঙ্গলে যে যেখানেই বিপদে পড়িবে মমতা ব্যানার্জিকে স্মরণ করিবে, মমতা ব্যানার্জি তাদেরকে এই পশ্চিমবাংলায় রক্ষা করিবে। এই কথার মধ্য দিয়ে গোটা পশ্চিমবাংলার বর্তমান চিত্রটা পরিষ্কার হয়ে যায়। এবং পাশাপাশি একটা কথা বলতে চাই, মানুষ দেশের সরকার নির্বাচনের জন্য ভোট দেবে। দেশের সরকার কাকে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার হওয়া সম্ভব, তার উপর ভিত্তি করে ভোট দেবে। সেটা বিজেপি ছাড়া কোনো রাজনৈতিক দল নেই, এখানে কংগ্রেস নেই। রাহুল গান্ধী একের পর এক কি পদযাত্রা করে আর একটা করে রাজ্য হেরে যায়। আবার পদযাত্রা শুরু করেছে, কংগ্রেসের কোমর ভেঙে গিয়েছে। রাহুল গান্ধী যদি এরপরে হামাগুড়িও দেয়, কংগ্রেসের কোমর সোজা হবে না। এবং পশ্চিমবাংলার মায়েরা যেভাবে আজ, পশ্চিমবাংলার মানুষরা যেভাবে আজ, এবং 50 লক্ষ পরিযায়ী শ্রমিক এই পশ্চিমবাংলা থেকে বাইরে কাজ করতে যায়, তার মধ্যে অধিকাংশ বিজেপি রাজ্যে পশ্চিমবাংলার মানুষ কাজ করতে যায়। এটা হচ্ছে পশ্চিমবাংলার জন্য লজ্জার। যে কথা তারা বলছে যে 100 দিনের কাজের টাকা, যে কথা তারা বলছে 100 দিনের কাজের টাকা মমতা ব্যানার্জি নাকি দিচ্ছে, 1,94,000 কোটি টাকার হিসেব দিতে পারেনি, চুরি করেছে। এই চুরির টাকা তারা বাধ্য হচ্ছে আজকে বের করতে, এছাড়া কোনো
উপায় ছিল না, কারণ সাধারণ মানুষকে তারা বলেছিল যে 100 দিনের কাজ করো, কাজের টাকা দেবো, নাহলে মিছিলে যেতে হবে। মিছিলে নিয়ে গিয়েছিল, মিছিলে যাওয়ার পরে সেই মানুষ তাদের ছেড়ে কথা বলতো না, তাই চুরির টাকা আজকে তাদের বার করতে হচ্ছে, বের করছে। বেশ, আপনার সময় শেষ। এবার একেবারে শেষ করব, অন্তিম লগ্নে চলে এসেছি, বামফ্রন্টের থেকে শুনবো। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আমরা বলছি, এরা বলছে সন্দেশখালী বা বাংলার বুকে ধর্ষণের কথা। বিজেপির নেতাদের বলতে চাই, বিজেপি রাজ্যে উত্তরপ্রদেশে উনাও একটি ঘটনা ঘটেছে, সেখানেও ওই বিজেপির সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই এমএলএকে গার্ড করেছিলেন এবং তাকে সরিয়ে নিয়ে আসা হয়েছিল। এবং এই সময়কালে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে নজির আছে ওই গুজরাটের মোদির রাজ্যের, যেখানে ওই সময়কালে গোধ্রাকাণ্ড হয়েছিল, তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছিল, তাদেরকে আবার জেলে যেতে হয়েছে। এইটাই হচ্ছে বিজেপির আসল চরিত্র। তৃণমূল বলছে বিজেপি হাঁটাও, বিজেপি বলছে তৃণমূল হাঁটাও। আমরা বামপন্থীরা দেশ জুড়ে স্লোগান দিয়েছি, এই রাজ্যের থেকে তৃণমূলকে হাঁটাও, দেশ থেকে বিজেপি হাঁটাও। এই দেশের সরকারকে তৈরি করতে হবে এমন সরকার, যে সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারটা ফিরিয়ে দিতে পারবে। এই দেশের মানুষ এই ধর্ষণের রাজনীতি, এই চুরি জোচ্চুরি বাটপাড়ের রাজনীতি এরা আর করতে চায় না, এরা আর দেখতে চায় না। ওরা বলছেন দুর্নীতি তৃণমূলের কথা। আমরা বলতে চাই ওদেরকে, পিএম ফান্ডের টাকা, ওরা পিএম রিলিফ ফান্ডের কথা বললেন, এই সময়কালে পিএম ফান্ডের যে টাকাটা, সে টাকাটা হিসাবটা দেখ বিজেপির নেতৃত্ব, শ্বেতপত্র প্রকাশ করুক। চা বাগানের কথা বলছেন, গতকাল আলিপুর দুয়ারের কালচিনিতে 20 চা বাগান বন্ধ হয়েছে, সেখানে ম্যানেজার বলছেন নিরাপত্তাহীনতায় বলছেন চা বাগান উত্তরবঙ্গের জেলার যিনি আধিকারিক রয়েছেন চা বাগান মালিক পক্ষের চিন্ময় ধর, তিনি আজকে স্টেটমেন্ট দিয়েছেন নিরাপত্তার অভাবে চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। উত্তর দেখ তৃণমূল, কংগ্রেস আর বিজেপি, যারা শাসক এবং বিরোধী, কেন্দ্র এবং রাজ্যের সরকার, উত্তর তাদের দিতে হবে এই সময়কালে। বেশ, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি এবং আর ক্ষমা করবেন, আর সুযোগ দেওয়া যাবে না। এবার একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, যে কথা বলে আজকের এই স্পেশাল শো, এই মেগা ডিবেট শেষ করব। সব দলকে বারবার করে কাদা ছোঁড়াছুড়ি তো অনেক করছে, তার কারণ 2024 লোকসভা নির্বাচন চলে এসেছে, কিন্তু 24 লোকসভা নির্বাচনে শেষ কথাটা বলবে জনতা জনার্দন, তার কারণ তার হাতের এই আঙুলের ছাপ সব কিছু শেষ করবে। তার কারণ কে আসলে সত্যি, কে আসলে মিথ্যে, কে ঠিক, কে ভুল, বিচারটা করে জনতা জনার্দন। আর এই কথা বলেই আজকের এই সাইন অফ করছি। ধন্যবাদ।